বন্ধুরা, আমার এই চ্যানেলের আজকের পর্বে আমি আলোচনা করব কিভাবে তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য হিস্ট্রি প্রিপেয়ার করবে। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো করে জানো যে ডাব্লিউবিসিএস প্রিলিমসে হিস্ট্রি থেকে টোটাল 50 মার্কসের প্রশ্ন এসে থাকে, এবং এই 50 মার্কসের প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে এবং সঠিকভাবে অ্যাটেন্ড না করতে পারো, তাহলে তোমাদের পক্ষে প্রিলিমস ক্র্যাক করা খুবই দুষ্কর হয়ে উঠবে। তো আমি আজকের পর্বের ভিডিওতে যে আলোচনা করতে চলেছি তোমরা কিভাবে হিস্ট্রির জন্য প্রিপারেশন করবে এবং কোন কোন টপিকসগুলো তোমরা ভালোভাবে পড়বে, তোমাদের মোটিভটা কীরকম থাকবে হিস্ট্রিটা পড়ার সময়, আর তোমরা কীভাবে অ্যাটেন্ড করবে, কোন বই ফলো করবে। তো প্রথমেই বলে রাখি যে এই হিস্ট্রি থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমসে 50 মার্কসকে প্রশ্ন এসে থাকে। তার মধ্যে অ্যানশিয়েন্ট মিডিয়াভেল পার্ট থেকে আসে 25 নাম্বার, আর বাকিটা আসে মানে আমাদের ফ্রিডম স্ট্রাগল, ওখান থেকে আসে 25 নাম্বার। তো এই টোটাল 25 মিলিয়ে 50 নাম্বারের প্রশ্ন আছে ডাব্লিউবিসিএস প্রিলিমস হিস্ট্রি থেকে। তো তোমরা প্রিপারেশন করার সময় কোন বইটা ফলো করবে, তো সবার প্রথমে বলে রাখি তোমরা যে কোনো একটা বই ফলো করবে। হ্যাঁ, যে কোনো একটা বই। 10 রকমের বই ফলো করে তোমরাই নিজেরাই পাজলড হবে, আরও পড়াশোনাটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে এবং তোমাদের কাছে হিস্ট্রিটা একটা বার্ডেন হয়ে দাঁড়াবে। তাই বলছি তোমরা অবশ্যই যে কোনো একটা বুক, যে কোনো একটা রাইটারে একটা বুক তোমরা ফলো করো এবং সেই বইটা পুরো কমপ্লিটভাবে ভালোভাবে পড়ো। আর হিস্ট্রি বই হিসাবে তুমি জীবন মুখোপাধ্যায়ের বই তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, জীবন মুখোপাধ্যায়ের বইটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউবিসিএস প্রিলিমস পাস করার জন্য। তবে জীবন মুখোপাধ্যায় ওল্ড সিলেবাসের যে মোটা বইটা থাকে, সে পুরাতন বইটা তোমরা অবশ্যই কিনো এবং ওই বইটা থেকেই তোমরা পড়ো। তবে তোমরা বলতে পারো যে তাহলে এই একটা বই থেকে সমস্ত রকমের প্রশ্ন কি আমরা পেয়ে যাব? না, কখনোই পাবে না। তবে কি করে তোমরা পড়বে একটা বই থেকে? যখনই তোমরা কোনো একটা চ্যাপ্টার পড়বে ইতিহাসে, সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারে আরও নানান রকমের যে শর্ট প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসে, সেগুলো তোমরা কি করবে, ওই বইয়ের ওই চ্যাপ্টারের ওপরের দিকে সব লিখে রাখবে। মানে একটা বইটা পড়ছো, তার মধ্যেই তোমরা নোটগুলো লিখে রাখছো। তার ফলে কী হবে, তোমাদের পুরো বইটা কম্প্যাক্ট একটা নোটে তৈরি হবে, যেটা তোমার যে শুধু প্রিলিমসে কাজে লাগবে তা না, তোমার মেন্সেও কাজে লাগবে। তো তোমরা সেই নোটসগুলো বানাবে কী করে? নোটসগুলো বানানো, ধরো তুমি কোনো দিন হরপ্পা সভ্যতা পড়ছো ফার্স্ট, তো হরপ্পা সভ্যতাটা তুমি জীবন মুখোপাধ্যায় থেকে ভালো করে পড়লে, সেখান থেকে শর্ট পোস্টগুলো আন্ডারলাইন করলে, এইবারে পড়া তো তোমার খুব ভালোভাবে হয়ে গেল। তুমি কি করে নিজেকে চেক করবে, সেলফ চেক করবে কি করে যে তোমার প্রিপারেশন কতটা? ইন্টারনেটে প্রচুর ওয়েবসাইট আছে যেখানে হিস্ট্রি কেন, জিওগ্রাফি কেন, সায়েন্স কেন, পলিটি, ইকোনমি, বিভিন্ন জায়গা থেকে প্রচুর এমসিকিউ দেওয়া থাকে। তো তোমরা শুধু গুগলে হরপ্পা এমসিকিউ লিখে সার্চ করবে, একাধিক ওয়েবসাইট পেয়ে যাবে এবং সেই ওয়েবসাইটগুলো ফলো করবে, সেই প্রশ্নগুলোকে দেখবে। কোনো প্রশ্ন যদি ডাউট থাকে বই থেকে ঘেঁটে দেখে নেবে, আর যদি কোনো ইম্পর্টেন্ট কোনো টপিকস ফ্যাক্টস পেয়ে থাকো, সেগুলো তোমরা অবশ্যই, যেগুলো তোমরা ওই জীবন মুখোপাধ্যায়ের বইতে পাওনি, সেগুলো ওই চ্যাপ্টারের তোমরা নোট বানিয়ে লিখে রেখে দেবে। তাতে তোমার কী হলো, পুরো কম্প্যাক্ট একটা নোট তৈরি হয়ে গেল। সেটা তোমার প্রিলিমসেও কাজে লাগলো, মেন্সেও কাজে লাগলো। আর আমি এইভাবেই পড়তাম, তাই জন্যই আমি প্রিলিমসগুলো খুব সহজেই ক্র্যাক করতে পেরেছি। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ আমি একসাথে 2-3টে বই কখনোই ফলো করিনি। আমি একটা বই পড়েছিলাম এবং ওই একটা বই একটা চ্যাপ্টার যখনই পড়বো, সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারে প্রচুর এমসিকিউ আমরা ইন্টারনেট থেকে সলভ করতাম, করে সেগুলোর নোটস বানিয়ে বইয়ের মধ্যে লিখে রাখতাম। বইয়ের মধ্যে জায়গা না হলে আলাদা করে এক্সট্রা পেজ লাগিয়ে সেখানে আমি লিখে রাখতাম। তার ফলে কী হতো, আমার একটা কমপ্লিট নোট তৈরি হয়ে যেত। আমাকে আর বারবার করে বিভিন্ন বই ঘাঁটার দরকার পড়তো না, আর সময়ও নষ্ট হতো না। তাই তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই যে কোনো একটা বই ফলো করবে এবং সেই বইটাকে খুব ভালো করে পড়বে, একদম টপ টু বটম পুরো ভালোভাবে কমপ্লিট করে রাখবে। প্রতিটা চ্যাপ্টারে ভালো করে পড়ার পর সেগুলোর এমসিকিউ ইন্টারনেটের থেকে সলভ করবে, এবং যখনই তুমি কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ, ফ্যাক্টস, ফিগার্স কিছু পাচ্ছ, সেগুলো সবসময় বইয়ের মধ্যেই ছোটো ছোটো করে নোটস বানিয়ে লিখে রাখবে। তাহলে দেখবে তোমার বইটাই একটা কমপ্লিট নোটবুকে তৈরি হবে এবং সেটাই তোমার প্রিলিমস আর মেন্স ক্র্যাক করতে কাজে লাগবে। ঠিক আছে, এবার তোমরা কিভাবে হিস্ট্রি পড়বে? এখন যদি তোমরা প্রিলিমসের প্রশ্ন খেয়াল করে থাকো, তোমার যদি সামান্য 2 বছর 2019 আর 2020 যদি প্রিলিমসের প্রশ্ন খেয়াল করে দেখা, প্রচুর পার্থক্য আছে। 19-এর প্রশ্নটা যদি দেখো, সেখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রচুর ছিল, হ্যাঁ, আর বিশেষত করে সাল, ফ্যাক্টস, ফিগার এগুলোর ওপর ছিল। কিন্তু 2020 প্রশ্নটা যদি আমরা দেখি প্রিলিমসে, সেখানে একটু ডাইনামিক্স, একটু স্মার্ট লেভেলে প্রশ্ন ছিল, যেখানে কনসেপচুয়ালাইজ, অর্থাৎ আগে যদি বলা হতো, যেমন একটা প্রশ্ন যদি বলা যায়, আগে হরপ্পা সভ্যতার কেন্দ্রের নামগুলো জিজ্ঞাসা করা হতো, এখন সেখানে কি কেন্দ্র দিয়ে তার মধ্যে স্পেসিফিক ফিচার্সগুলো কী কী আছে, কী কী অ্যান্টিকুইটিস পাওয়া গেছে, সেগুলো নিয়ে বলা হচ্ছে। যেমন লোথাল বা কালীবঙ্গান বা ধোলাভিরা, এই যে সমস্ত যে হরপ্পা সভ্যতার যে বিভিন্ন কেন্দ্রগুলো আছে,
এই যে কেন্দ্রগুলোর থেকে তোমার কী কী ধরনের আর্টিফ্যাক্টস পাওয়া গেছে, সেগুলোর গুরুত্ব কী ছিল, এখন সেই সমস্ত জিনিস থেকে খুঁটি খুঁটি প্রশ্ন ধরছে। তাই তোমাকে পড়ার প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে। তো কীরমভাবে পড়তে হবে তোমাকে বলে রাখি যে অ্যানসিয়েন্ট আর মিডিয়েভাল হিস্ট্রি থেকে পড়তে হলে তোমাকে সবার আগে বুঝতে হবে ফ্যাক্টগুলো। একটা কোনো সভ্যতা, সে হরপ্পা হোক, আর্য হোক বা মৌর্য সাম্রাজ্য, হ্যাঁ, গুপ্ত সাম্রাজ্য হোক, তাদের সোশিও ইকোনমিক পলিটিক্যাল কন্ডিশন, অর্থাৎ আর্থ সামাজিক রাজনৈতিক, তাদের কন্ডিশনসগুলো খুব ভালো করে জানতে হবে। তাদের যে ডিফারেন্ট যে প্লেসের নামগুলো পাওয়া যায়, সেই প্লেসগুলো কেন বিখ্যাত, সেই প্লেসের সঙ্গে কোন হিস্ট্রি জড়িত আছে, এবং এই যে সাম্রাজ্যগুলো উত্থান অবস্থান কেন হচ্ছে, হ্যাঁ, এছাড়া যুদ্ধ, বিভিন্ন রকমের যে ট্রিটি হয়, হ্যাঁ, বিশেষ করে তারিখ, এগুলো তো গুরুত্বপূর্ণ, এগুলো আগাগোড়াই ইতিহাসে সাধারণত এসে থাকে। এছাড়া কিছু কিছু রিলিজিয়াস বুক থাকে, বায়োগ্রাফি থাকে, সেগুলো কে লিখেছিল, সেগুলোর গুরুত্ব কী, এগুলো তোমাকে ভালো করে জানতে হবে। তো অ্যানশিয়েন্ট মিডিয়েভাল পার্টে শুধু যে তা নয়, বিভিন্ন যে সাংস্কৃতিক কালচার যেগুলো আছে, বিশেষ করে মধ্যযুগের অর্থাৎ ইসলামীয় আর মোগল যুগের যে কালচার অ্যাসপেক্ট যেটা আছে, সেটাকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়া সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন বলতে গেলে প্রকৃতপক্ষে মৌর্য, গুপ্ত, হ্যাঁ, তারপরে সুলতান সাম্রাজ্য, তারপরে মুঘল সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, এদের যে অ্যাডমিনিস্ট্রেশনটা কীরমভাবে কাজ করতো, সেগুলো তোমাকে খুব ভালো করে ঘেঁটে বুঝতে হবে, জানতে হবে। আর আগের মতন ওই ছোটো ছোটো জাস্ট প্রশ্ন মুখস্থ করে চলে গেলাম আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মুখস্থ করলাম, তাতেই আমার প্রিলিমস ক্র্যাক হয়ে যাবে, তা ভাবলে এখন আর চলবে না। এখন তোমাকে সবার প্রথমে জিনিসগুলোকে বুঝতে হবে, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন কী, সেখানকার ইকোনমি কী। প্রত্যেকটা তোমরা যখনই কোনো সভ্যতা পড়ো কিংবা কোনো সাম্রাজ্য পড়ো, তাদের প্রত্যেকটারই চারটে পিলার অবশ্যই থাকে, যেটা হচ্ছে সেখানকার লোকাল যে তাদের মানে ডেমোগ্রাফি, সেটা খুব ভালো করে পড়তে হয়। তাছাড়া তার সঙ্গে রয়েছে সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশনস, এটা তো খুব ভালো করে পড়তেই হবে। আর থাকে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা তোমার খুব ভালোভাবে পড়তে হবে, তাদের অ্যাডমিনিস্ট্রেশনে কীভাবে কাজ করতো, আর সাথে তাদের কন্ট্রিবিউশন, হ্যাঁ, তাদের কন্ট্রিবিউশনটা কী ছিল, এইগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে জানতে হবে। এইগুলো যদি তোমরা ভালো করে জেনে থাকো, সে প্রাচীন আর মধ্যযুগের ইতিহাস থেকে, অর্থাৎ অ্যানশিয়েন্ট আর মিডিয়েভাল হিস্ট্রি থেকে যদি তোমরা এরমভাবে পড়ো না, প্রত্যেকটা সভ্যতার ডেমোগ্রাফি থেকে শুরু করে তাদের সোশিও ইকোনমিক পলিটিক্যাল কন্ডিশনস, তাদের অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে কাজ করতো, তাদের কী কী কন্ট্রিবিউশনস আছে, এইগুলো যদি তোমরা খুব ভালো করে জেনে যাও, ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলো খুব ভালো করে পড়ে যাও, তাহলে দেখবে অতি সহজেই তোমরা অ্যানশিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি থেকে খুব ভালো স্কোর করতে পারবে। কখনো তোমরা অতটা চিন্তা করো না যে প্রশ্নের লেভেল খুব প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। প্যাটার্ন চেঞ্জ হচ্ছে মানেটা কি? প্যাটার্ন চেঞ্জ হচ্ছে অর্থাৎ আগে যে প্রশ্নগুলো হুবাহু একটা সাল থেকে বা একটা নাম থেকে প্রশ্ন দিল, তো এখন সেখানে তার পেছনে কজ, হ্যাঁ, তাদের ইম্পর্টেন্স, হ্যাঁ, এই যে তাদের মধ্যে আইডিওলজিক্যাল বিভিন্ন রকমের যে অ্যাসপেক্টগুলো থাকে, সোশিও ইকোনমিক কন্ডিশনস থেকে, সেখান থেকে প্রশ্নগুলো করা হচ্ছে। তাই জন্য তোমাদের উচিত সেই কন্ডিশনসগুলো খুব ভালো করে জানা, সেগুলোর কারণগুলো জানা। অর্থাৎ এই যে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, হ্যাঁ, সেইখানের থেকে যে তোমাকে প্রশ্নগুলোকে ভালো করে পড়ে জানতে হবে যে পতন তার কেন হয়েছিল। ওখান থেকেও প্রশ্ন এমসিকিউ একটা আসতে পারে। সুতরাং তোমাকে পড়তে হলে তোমাকে পুরোটার কনসেপ্টটা নেওয়া দরকার। আর আগের মতন যে জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ে যাব, 15 বছর বা 13 বছরের প্রশ্ন আমি এমসিকিউ সলভ করে গেলাম আর গিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করে এলাম, এখন সেটা আর হবে না। এখন প্রশ্নের প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়েছে। তোমাকে সেই প্রত্যেকটা জিনিসের অ্যাসপেক্টগুলো, কন্ডিশনসগুলো খুব ভালো করে জানতে হবে। তোমার হিস্ট্রিটা খুব ভালো করে জানতে হবে যে কখন কোন সাম্রাজ্যের পর কোন সাম্রাজ্য এসেছিলো, এবং সেই সাম্রাজ্য আসার উত্থান আর তার পতনের কারণগুলো কী কী দায়ী ছিল। এছাড়া এই যে সুলতানি আর মোগল যুগের বিভিন্ন রকম যে রিলিজিয়াস বুক থাকে, প্রচুর পরিমাণে রিলিজিয়াস বুক থাকে, স্কলার ছিল, তারা কী কী লিখেছিল এবং সেই বইগুলো কোন কোন টপিক্সের ওপর ছিল। এছাড়া তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন কীরকমভাবে কাজ করতো, আর বিভিন্ন যে রাজারা ছিল, সে প্রাচীন যুগের হোক আর মধ্যযুগেরই হোক, তাদের কী কী কন্ট্রিবিউশন ছিল, ওটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের কী কী কন্ট্রিবিউশনস ছিল, তারা একজন অপর থেকে আলাদা কেন। যেমন শেরশাহ আর আকবর, এই দুজনের মধ্যে কম্পেয়ার করা হলেও দুজনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো তোমাকে জানতে হবে। দুজনকে প্রায় সময় দুজনের একে অপরের পরিপূরক হিসেবে কল্পনা করা হলেও তোমার পার্থক্যগুলো তোমাদের জানতে হবে যে কেন আমি এইটাকে পড়ছি। ঠিক আছে, তাই এরমভাবে তোমরা অ্যানশিয়েন্ট আর মিডিয়েভাল হিস্ট্রিটা খুব ভালো করে পড়তে পারো। আর যেটা রয়েছে তোমার মডার্ন হিস্ট্রি অর্থাৎ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এটার জন্য তোমার সবার প্রথমে বুঝতে হবে ক্রনোলজিক্যাল, কারণ এই মডার্ন পার্টে সবচেয়ে যেটা ডিফিকাল্ট, এখান থেকে প্রচুর সাল মানে জিজ্ঞেস করা হয়ে থাকে সাধারণত ফিলিমসে, এখনও জিজ্ঞাসা করা হচ্ছে, তবে আশা করা যায় ভবিষ্যতে সেই প্যাটার্নটা আরও চেঞ্জ হবে। হ্যাঁ, তাই তোমাকে বলছি এখানকার মানে অর্থাৎ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল পড়তে হলে তোমাকে ক্রনোলজিটা খুব ভালোভাবে জানতে হবে, ডিফারেন্ট আইডিওলজি। হ্যাঁ, তবে গান্ধী মতবাদ, আবার এদিকে যে তোমার
নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সমাজবাদী মনোভাব, হ্যাঁ, সোশ্যালিস্ট যে আইডিয়াল, এই সমস্ত বিভিন্ন আইডিওলজিগুলোকে তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। বিভিন্ন রকম যুদ্ধ, হ্যাঁ, ইঙ্গো ফরাসি, ইঙ্গো নেপালি, তারপরে তোমার ইঙ্গো মারাঠি, এই যে যে বিভিন্ন যুদ্ধগুলো ছিল তাদের মধ্যে যে সন্ধিগুলো হয়েছিল সেগুলো কেন হয়েছিল, তার প্রেক্ষাপট কী ছিল, ঠিক সেগুলো তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কলোনাইজেশন বলতে কী বোঝো, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কী বোঝো, এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডের মাধ্যমে কী কী জিনিসপত্র কেনা বেচা হতো। এছাড়া ভেরিয়াস যে ইউরোপিয়ান কোম্পানিগুলো এসেছিলো তাদের মধ্যে কে আগে কে পরে এসেছিলো এবং তাদের যে হেডকোয়ার্টারগুলো কোথায় করেছিল, তাদের বাণিজ্য দপ্তর কোথায় ছিল, এইগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে প্রচুর প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা, সেটা হচ্ছে ভাইসরয় আর গভর্নর জেনারেল। এখান থেকে তোমরা যদি দেখো ভালো করে, প্রতি বছরই 4-5 নাম্বার তার বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল থেকে। এটা খুব ভালো। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, ভেরিয়াস অ্যাক্ট অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস। বিভিন্ন রকমের যে অ্যাক্ট ছিল, সে চার্টার অ্যাক্ট থেকে শুরু করে, হ্যাঁ, আরও মানে নানান রকমের যে অ্যাক্টগুলো আছে সেই সমস্ত অ্যাক্টগুলো। এছাড়া ভেরিয়াস অ্যাক্ট আছে, তাছাড়া ভেরিয়াস ম্যাগাজিন, নিউজ পেপার, অর্গানাইজেশন হেডকোয়ার্টার। হ্যাঁ, অর্গানাইজেশন হেডকোয়ার্টার বলতে এই বিভিন্ন রকম যে সমিতি গড়ে উঠেছে, অনুশীলন সমিতি, স্বদেশ বান্ধব সমিতি, যুগান্তর সমিতি, এই যে সমিতিগুলো গড়ে উঠেছে তাদের হেডকোয়ার্টারগুলো ছিল, এই সমিতিগুলো কে গড়ে তুলেছিল, কেন গড়ে তোলা হয়েছিল, এই জিনিসগুলো পড়তে হবে। এবং এই মানে এদের অবদান কী ছিল আমাদের বাংলায়, তাদেরকে খুব ভালো করে জানতে হবে। এছাড়া কজ অফ ফরমেশন ডিফাইন্ড অর্গানাইজেশনস। হ্যাঁ, ডিফাইন্ড অর্গানাইজেশন যে বিভিন্ন রকম যে মানে সংস্থাগুলো ছিল সেগুলো কেন গড়ে উঠেছিল, তার পেছনে কারণটা কী ছিল, তার পেছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণগুলো কী কী ছিল, সেগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। মুভমেন্ট যেমন আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, এগুলো কেন শুরু হলো, কীভাবে প্রগতি হলো, কীভাবে প্রসার হলো, আবার কীভাবে এদের অবসান ঘটলো, এবং আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিল, কোন কোন দলের বিরোধিতা করেছিল, এইগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। তা না হলে তোমার এই বর্তমানে যে ডাইনামিক প্রশ্ন মানে আসছে ডাব্লিউবিসিএস প্রিলিমসে, সেগুলো কিন্তু অ্যাটেন্ড করা খুবই দুষ্কর হয়ে দাঁড়াবে। তাছাড়া সোশিও ইকোনমিক পলিটিক্যাল ইম্প্যাক্ট অ্যান্ড ইম্পর্টেন্স, হ্যাঁ, প্রত্যেকটাই, অর্থাৎ এই আন্দোলনের ফলে আর্থসামাজিক স্তরে কী কী পরিবর্তন ঘটেছিল, এগুলো তো খুব ভালো করে জানতে হবে। এছাড়া কয়েকটা টপিক্স থেকে তো প্রায় মানে প্রতিবারই প্রশ্ন আসে, একটা হচ্ছে গান্ধীজি, একটা নেতাজি, কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, আইএনএ, এগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো তোমরা এই টপিকসগুলোকে খুব ভালো করে তৈরি করো। গান্ধীজি যে টপিকটা যদি ভালো করে পড়তে চাও, তাহলে দেখা যাবে হোল মানে আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটাই গান্ধীজি লাইফের সঙ্গে যুক্ত। সুতরাং গান্ধীজি তুমি মানে এই ফ্রিডম স্ট্রাগলটা পুরোটা পড়লে তোমার গান্ধীজি লাইফের সম্বন্ধে ওয়াকিবহল হয়ে যাবে। গান্ধীজি কী কী বই লিখেছিল, হ্যাঁ, গান্ধীজির জীবনে টলস্টয়ের ভূমিকা কী, এই যে বিভিন্ন রকম যে গান্ধীজির যে আইডিওলজিগুলো আছে, এই রামরাজ্য বলতে কী বোঝায়, হ্যাঁ, গান্ধীজি সবার প্রথম কোন বইটা লিখেছিল, এই যে বিভিন্ন রকম, সবার প্রথম কোথায় গান্ধীজি সত্যাগ্রহ করেছিল, এই যে সত্যাগ্রহ আইডিয়াটা গান্ধীজি কার কাছ থেকে নিয়েছিল, কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই আইডিয়াটা নিয়েছিল, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে ভালো করে। তাহলেই দেখবে তোমার পরীক্ষায় মোটামুটি তুমি ভালো স্কোর করতে পারছো। নেতাজি তো তোমরা সবাই জানো, নেতাজি আর আইএনএ, এই দুটো টপিক খুবই হট এবং ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা তো প্রতি বছরই একটা কি দুটো এমসিকিউ প্রশ্ন করা হয়ে থাকে। এছাড়া আরও কিছু যেমন রয়েছে ডিফারেন্ট অ্যাক্ট, যেমন ডিফারেন্ট অ্যাক্ট বলতে ব্রিটিশ সাম্রাজ্য যে সমস্ত অ্যাক্টগুলো বানিয়েছিল সেই সমস্ত অ্যাক্টগুলো। তাছাড়া এই বিভিন্ন রকম মিশনস, যেমন কিপস মিশন, কিপসের প্রপোজাল যেটা ছিল, ক্যাবিনেট মিশনস, এই বিভিন্ন রকম জিনিসগুলো, আগস্ট ফর্মুলা, এই ভালো করে এগুলো তোমাদের পড়তে হবে। এগুলো যে কেন এবং এতে কী কী প্রভিশনসগুলো ছিল, এই প্রত্যেকটা অ্যাক্টের, সে চার্টার অ্যাক্ট হোক, বিভিন্ন রকমের যে চার্টার অ্যাক্ট থাকে, বিভিন্ন রকমের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থাকে, এছাড়া তোমাদের আরও নানান রকমের যে সমস্ত অ্যাক্ট প্রভিশনসগুলো থাকে, সেগুলো খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। ব্রিটিশ ইনিশিয়েটিভগুলো কী কী ছিল, ব্রিটিশ ইনিশিয়েটিভ মানে, আচ্ছা, অর্থাৎ যে ব্রিটিশ সাম্রাজ্য যখন ভারতে প্রথম নিজেদের সাম্রাজ্য প্রতিস্থাপিত করছিল, তাদের মূল লক্ষ্যটা কী ছিল, কীভাবে তাদের লক্ষ্যের পরিবর্তন ঘটলো, কখন পরিবর্তন ঘটলো, ওই যে ঠিক পলাশির যুদ্ধের পর থেকে শুরু করে বক্সার যুদ্ধ, তারপরে দেওয়ানি লাভ, এই একের পর এক যে বিভিন্ন রকম পদক্ষেপের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের যে মোটিভ চেঞ্জ হচ্ছিল, সেই সময়ে ভারতের পলিটিক্যাল পরিস্থিতি কীরকম ছিল, সেগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ হবে বিভিন্ন রকমের বিদ্রোহ। 1857 সালের মহাবিদ্রোহ তো রয়েছেই, তার সাথে যে আরও রকম সাঁওতাল, মুন্ডা, ফরাজি, সন্ন্যাসী বিদ্রোহ, এই বিভিন্ন রকম বিদ্রোহের সঙ্গে যুক্ত কারা ছিল, তাদের নাম, অর্থাৎ সেই বিদ্রোহ কারা লিডার ছিল, সেই বিদ্রোহে তার নাম, কে দমন করেছিল সেই বিদ্রোহ, সেটা পড়তে হবে। বিদ্রোহগুলো কেন, কোথায়, কী জন্য হয়েছিল, সেগুলো তোমাদের জেনে রাখতে হবে ভালোভাবে। শুধু বিদ্রোহ কত সালে হয়েছিল আর কে করেছিল এইটুখানি মুখস্থ করলে এখন আর হবে না, এখন তোমাকে জানতে হবে সেই বিদ্রোহের পেছনে হওয়ার কারণটা কী ছিল, আর বিদ্রোহটা সমাজে কী ইমপ্লিকেশন ফেলতে পেরেছিল, সেটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। আর এখান থেকে মনে রাখতে হবে
যে এই ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে ভালো স্কোর করতে হলে অবশ্যই তোমাকে নিউজ ম্যাগাজিন বিভিন্ন রকম অর্গানাইজেশন তাদের হেডকোয়ার্টার এগুলো খুব তটস্থ তোমাকে মুখস্থ ভালো করে মুখস্থ করতে হবে এবং সেগুলোকে জানতে হবে যে কীভাবে কেন এই পত্রিকাটা লেখা হচ্ছিল এবং এর যে কী ইমপ্লিকেশনস ছিল সেই সময়কার যুগে। ঠিক আছে, এটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে এই ছিল তোমাদের হিস্ট্রি প্রিপারেশনের প্রসেস। তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারবে যে আগের মতন জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ফলো করলেই তোমরা হিস্ট্রিতে কিন্তু খুব ভালো একটা স্কোর করতে পারবে না, বা নোটস ফলো করলে। তোমাকে কি করতে হবে, নিজেকে পড়ে কনসেপ্টটা নিয়ে পুরো চ্যাপ্টারে ভালো করে কনসেপ্ট নিয়ে এবার তার তোমাকে ছোট ছোট নোটস নিজেকে বানাতে হবে। ওই কোনো একটা জায়গা থেকে নোটস আমরা নিয়ে ভাবলাম যে এই তো নোটস আছে এটা পড়ে নেবো, তাতে কিন্তু প্রিলিমস ক্র্যাক করা যাবে না। কারণ এখন প্রিলিমসের প্রশ্ন, যদি আমরা 2020 সালে WBCS প্রিলিমসের প্রশ্নটা দেখি, সেখানে প্রচণ্ড কনসেপচুয়াল প্রশ্ন দেওয়া হয়েছিল। তো সুতরাং তোমাকে কনসেপচুয়াল স্টাডিতে যেতে হবে। তার জন্য তোমাদের কি প্রত্যেকটা অ্যাসপেক্টের, অর্থাৎ প্রত্যেকটা ঘটনার তার সোশিও ইকোনমিক কন্ডিশনটা খুব ভালো করে জানতে হবে, তাদের ইমপ্লিকেশনসগুলো জানতে হবে, আর বিভিন্ন আইনের প্রভিশনসগুলো জানতে হবে, আর বিভিন্ন রকম আইডিওলজি এগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। যে গান্ধীর সাথে আমাদের সুভাষচন্দ্র বসুর কী পার্থক্য আছে আইডিওলজিক্যাল, এগুলো তোমাকে বুঝতে হবে ভালো করে। তাহলেই দেখবে হিস্ট্রি কনসেপ্টটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা যে কোনো প্রশ্ন উত্তর খুব সহজেই দিতে পেরেছো। তবে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু এড়িয়ে যেও না, সেগুলো অবশ্য পড়ে যেও, সেগুলো তোমাদের কাজে লাগবে। যদি সেগুলো এসে থাকে তো তোমাদের ভালো, তোমরা অতি সহজেই আরও অ্যাটেন্ড করতে পারলো। কিন্তু আমি কখনো এটা বলছি না যে শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ফলো করে আর কিছু নোটস ভিত্তিক পড়াশোনা করে তুমি প্রিলিমস পাস করবে, তা কখনোই সম্ভব নয়। বিশেষ করে এখনকার জামানার প্রশ্ন, এখন যেরকমভাবে ডাইনামিক লেভেলের প্রশ্ন আসছে, তার জন্য তোমাকে প্রচণ্ড পরিমাণে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে উইথ স্ট্যাটিক ডেটা। অর্থাৎ তোমরা যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ছো সেগুলো পড়তে পারো তোমরা। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের যথেষ্ট কার্যকরী হবে। আর যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। কমেন্ট বক্সে আমার ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে ইমেল করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।